বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র সলভের তৃতীয় পর্ব। এই পর্বের প্রথম অঙ্কটি, নিচের কোনটি বড়? এখানে 4টি ভগ্নাংশ দেওয়া আছে, 5/7, 3/5, 9/11, 4/5। কোনটি বড় কোনটি ছোট এটা নির্ধারণ করার জন্য আমরা নিচের দিকে সাধারণত লঘিষ্ঠ সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতাম। তো এখানে লঘিষ্ঠ সমহার ওই কৌশলটি খাটবে না, কারণ ওটি একটি খুব লং প্রসেস। আমাদেরকে কোনো শর্ট প্রসেস খুঁজতে হবে। তো এখানে শর্ট প্রসেসটা হলো এরকম, আমরা আগে 5/7, 3/5 এই দুটার মধ্যে কে বড় কে ছোট সেটা নির্ধারণ করব। দুইটি ভগ্নাংশের মধ্যে ছোট এবং বড় নির্ধারণ করার শর্ট টেকনিক হলো আমরা আড়াআড়ি গুণ দেব। 3 সাথে 21 গুণফলটা লিখব উপরে, নিচে না, উপরে। 3 সাথে 21, 5 5 25। এই গুণফলের মধ্যে যেটি বড় হবে, যে গুণফলটি বড় হবে সেটিই বড়, এটি ছোট, এটা বড়। এখন আমরা একইভাবে এ দুটোর মধ্যে কোনটি ছোট সেটা আউট করে দিই আগে। 5 9 45, 4 11 54, 4 11 44, তার মানে 4 11 44, 5 9 45, এটি কাটা যাবে, এটি ছোট। আবার এখানে অবশিষ্ট থাকলো 5/7, 9/11। আমরা আবার এই দুটোর মধ্যে কে বড় কে ছোট এটা খুঁজব। 7 9 63, 5 11 55। এইটুকু খেয়াল রাখতে হবে যে গুণফলটা উপরে লিখতে হবে। এখন এই গুণফল যেটিতে বড় সেই সংখ্যাটি বড়, এটা বড়। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 9/11। 41তম বিসিএসের প্রশ্ন। অনুরূপ আরেকটি প্রশ্ন, নিচের কোনটি বড়? এখানকার সংখ্যাগুলা বড়। আমরা যদি আড়াআড়ি গুণ করতে যাই সেখানে গুণফলগুলো খুব বড় হবে, কাজে এখানে এই প্রসেস হবে না। এখানে আমরা আরেকটি প্রসেস খাটাবো, সেটি হলো হর ও লবের পার্থক্য। 13 আর 15 এর পার্থক্য 2, 17 21 পার্থক্য 4, 23 29 পার্থক্য 6, 32 35 পার্থক্য 3। এখন এই পার্থক্যগুলো দিয়ে আমরা পার্থক্যগুলো দিয়ে লবকে ভাগ করব। 13কে 2 দিয়ে ভাগ দিলে হবে 6.5। আমরা দশমিকের পরের ঘনগুলো নিব না আর কি। 17কে 4 দিয়ে ভাগ দিলে 4 4 16, 23কে 6 দিয়ে ভাগ দিলে 3 6 18, 32কে 3 দিয়ে ভাগ দিলে 3 10 30। তার মানে আমরা আগে হর ও লবের পার্থক্য বের করব, এই পার্থক্যগুলো দিয়ে লবকে ভাগ দেব। 13কে 2 দিয়ে ভাগ দিলে 6 পয়েন্ট সামথিং হবে, দশমিকের পরেরগুলো আমরা নিব না। 17কে 4 দিয়ে ভাগ দিলে 4 4 16, তারপর একটা বাদ। 23কে 3 দিয়ে ভাগ দিলে 3 6 18, 32কে 3 দিয়ে ভাগ দিলে 3 10 30। এখানে এই ভাগ ফলগুলোর মধ্যে যেটি বড় হবে সেটি বড়। এখানে বড় হলো 10, তার মানে এই ভগ্নাংশটা সবচেয়ে বড় ভগ্নাংশ। পরবর্তী প্রশ্ন, কোনটি সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত? এখানে ত্রিভুজের 3টি বাহুর যে অনুপাত তৈরি হয় সেই অনুপাতগুলো অপশনে দেওয়াই আছে। তা আমরা জানি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য প্রযোজ্য। পিথাগোরাসের উপপাদ্যটি হলো ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর উপর বর্গের সমান। এখানে বাহুগুলোর অনুপাত আছে, অনুপাতের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য হবে। আমরা এখন দেখব কোন দুইটার বর্গের সমষ্টি তৃতীয়টার বর্গের সমান। এখানে আমরা একটি করে অপশন নেব। প্রথম অপশন, আমরা ছোট দুইটার বর্গের যোগফল বের করব। যেমন ছোট দুইটা হলো 4 5, 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার সমান, সংক্ষেপে করি 4 4 16 আর 25 41। বড় বাহু 6, 6 স্কোয়ারে 36। দুইটি বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান হলে এটা পিথাগোরাসের উপপাদ্য সমর্থন করবে, তখন ত্রিভুজটি হবে সমকোণী। যেহেতু এই দুটো সমান হলো না, তার মানে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ নয়। এই অনুপাতের ক্ষেত্রে 3 স্কোয়ার যোগ এ দুটা, 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার সমান 4 4 16 আর 9 25। 3 নম্বর বাহু 6, তার উপর বর্গ হলো 36। 25 36 সমান নয়, পিথাগোরাসের উপপাদ্য খাটতেছে না, তার মানে এটাও সমকোণী ত্রিভুজ হবে না। 3 নম্বর অপশান, ছোট বাহু দুটো হলো 3 4, এদের বর্গের সমষ্টি আমরা বের করে দেখব। 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার সমান 3 3 9, 4 4 16, 9 16 25।
তৃতীয় বাহু 5 তার উপর বর্গের 25, যে কোনো দুইটি বাহুর উপর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান। সুতরাং এই অনুপাতটি পিথাগোরাসের উপপাদ্যকে সমর্থন করে, অর্থাৎ এটি সমকোণী ত্রিভুজ। যেহেতু আমরা উত্তর পেয়ে গেছি, আমাদের 4 নম্বর অপশনটি আর কাজ হবে না। 45তম বিসিএসের প্রশ্ন। আচ্ছা, আরেকটি সম্ভাবনার অঙ্ক আমরা ইতিপূর্বে দ্বিতীয় পর্বে সম্ভাবনা করেছি। এখানে 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলো থেকে দৈবভাবে একটি সংখ্যা বেছে নিলে তা পূর্ণবর্গ হওয়ার সম্ভাবনা কত? আমরা সম্ভাবনার ফর্মুলা জানি, সম্ভাবনা সমান, সম্ভবত প্রথম ভিডিওতে আছে এটা, সংক্ষেপে লিখি, অনুকূল ফলাফল বাই মোট ফলাফল বা ঘটনা, অনুকূল ঘটনা বাই মোট ঘটনা। এটা আমরা করছি এদিকে। অনুকূল ঘটনা, কোনো ঘটনার পক্ষে যেটা ঘটবে সেটা হলো অনুকূল ঘটনা, আর মোট কতটি ঘটনা আছে সেটা হলো মোট ঘটনা। এখানে আমাদেরকে 1 থেকে 440 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা বাছাই করতে বলছে। আমরা জানি 1 থেকে 440 পর্যন্ত মোট 440টি সংখ্যা, অর্থাৎ মোট ঘটনা 440। এখন পূর্ণবর্গ সংখ্যা কতটি আছে? আমরা জানি পূর্ণবর্গ সংখ্যা হলো যে সকল সংখ্যার বর্গমূল পূর্ণ সংখ্যা হয়, দশমিক হয় না, সেটি পূর্ণবর্গ সংখ্যা। তা আমরা এখানে কতগুলো বর্গ সংখ্যা আছে সেটা বের করা একটু কঠিন হবে, একটু টেকনিকের সাহায্য নেব। টেকনিকটা এরকম: 1 স্কোয়ারে 1, 2 স্কোয়ারে 4, 3 স্কোয়ারে হবে 9, 4 স্কোয়ারে হবে 16, 5। এগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যাগুলো সব ধারাবাহিকভাবে আসতেছে। 5 স্কোয়ার এভাবে 6 স্কোয়ার, 7 স্কোয়ার যেতে যেতে আমরা 20 স্কোয়ার পর্যন্ত, একটু খেয়ালও রাখতে হবে বর্গ সংখ্যাগুলো। 400, আমাদের 440, তার মানে 440 এখনও পার হয়নি, আরও আছে। 21 স্কোয়ার 441 পার হয়ে গেছে, 440 এটা পার হয়ে গেছে, তার মানে এটা হবে না। এই পর্যন্ত ওই রেঞ্জের মধ্যে এগুলোই সব পূর্ণবর্গ সংখ্যাই আছে। 1, 4, 9, 16 এভাবে 400 পর্যন্ত এরা সবাই পূর্ণবর্গ সংখ্যা। এখানে ক্রম দেখে বোঝা যাচ্ছে যে 20টি সংখ্যা আছে, তার মানে পূর্ণবর্গ হওয়ার পক্ষে অনুকূল ঘটনা হলো 20, মোট ঘটনা 440, এটি সম্ভাবনা। তবে একে লঘিষ্ঠ করা যেতে পারে। যদি লঘিষ্ঠ করা যায় করব আমরা, 0 0 বাদ যাবে, এখানে 2 দিয়ে কাটাকাটি করলে, তাহলে এই ঘটনার সম্ভাবনা 1/22। এবার একটি বীজগণিতের অঙ্ক, 41তম বিসিএস। a + b 12, ab 35 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? সূত্রটি মনে হয় খুবই সহজ, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটিকে অনুসিদ্ধান্ত বলা হয়, এটা আমরা সবাই পারবো। প্লাস থাকলে এখানে মানটা প্লাস থাকলে প্লাস হবে, মাইনাস থাকলে এখানে মাইনাস হবে। a + b হোল স্কোয়ার, এখানে প্লাস হলে এখানে -2ab বাইরে। এখানে মানটি যদি মাইনাস দেওয়া থাকতো তখন এখানে হয়তো a - b হোল স্কোয়ার প্লাস 2ab। এই অবস্থায় a + b এর মান 12, ab এর মান 35 বসাইলে আমরা এটি পেয়ে যাব। কিন্তু সমস্যা হবে অন্য জায়গায়, যদি এখানে a স্কোয়ার - b স্কোয়ার বা অন্য কিছু থাকতো, অথবা এরকম একটা থাকলো a স্কোয়ার প্লাস ab - b স্কোয়ার, এগুলোও আসে বিভিন্ন কম্পিটিশনের পরীক্ষায়, এভাবেই আসে। এরকম যদি প্রশ্ন করে তাহলে কিন্তু আমাদের এই ফর্মুলাগুলো হবে না। এটা যদিও ফর্মুলা আছে a + b × a - b, a + b এর মান পাওয়া যাবে, বাট a - b এর মান নাই, ওটা বের করা যাবে, 2 ধাপে অঙ্কটি করতে হবে। তা আমার 2 ধাপে করার সময় নেই, এটিও তাই, এটি করাই যাবে না, এটা কোনো ফর্মুলাই হবে না। সেক্ষেত্রে আমাদেরকে টেকনিকে যাইতে হবে, সেটা হলো a + b-তে 12 কোন দুইটি সংখ্যার যোগফল 12, আবার a b 35 গুণ করলে হয় কোন দুটি সংখ্যার গুণফল 35। একটু যদি আমরা এখানে চিন্তা ভাবনা করি, দেখা যাচ্ছে যে 7 এবং 5-এর যোগফল 12, গুণফল 35। তো এভাবে একটু চিন্তা করলে এটা সবাই পারবো আমরা, এটা কঠিন কিছু না। এভাবে আমরা চিন্তা করে মান দুইটা বের করে নিলে আমাদের এখানকার যে কোনো সমস্যা আমরা উত্তর দিতে পারবো। যদি এটা আসে তাহলে এখানে 5 এর মান 7, b এর মান 5, এভাবে সব জায়গায় বসাইতে পারবে। আমাদের মূল প্রশ্ন ছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এই মানটি যা আসবে সেটি উত্তর। তবে এটা ফর্মুলা দিয়ে যাবে, কিন্তু এগুলো ফর্মুলা দিয়ে যাবে না, সেক্ষেত্রে টেকনিক প্রয়োগ করতে হবে।
এবারের প্রশ্নটি সরলরেখা সংক্রান্ত। সরলরেখা ইন্টারমিডিয়েটের অঙ্ক। এখানে নাইট ক্লাস 10-এর হায়ার ম্যাথেও এই অঙ্কটি আছে। সরলরেখা চেনার উপায় হলো সমীকরণ এক্স ওয়াই অথবা শুধু এক্স শুধু ওয়াই থাকবে এবং এই এক্স ওয়াইয়ের কোনো পাওয়ার থাকবে না, কোনো পাওয়ার থাকবে না। পাওয়ার থাকলে বক্ররেখা, পাওয়ার না থাকলে সরলরেখা। তো আমরা এগুলো একটু কি সরল করে দেখি। প্রথম অপশানে আছে এক্স বাই ওয়াই সমান ওয়াই বাই টু, আড়াআড়ি গুণ দিলে হচ্ছে 2x সমান ওয়াই স্কোয়ার। তার মানে ওয়াইয়ের উপর এক্সের উপর অথবা ওয়াইয়ের উপর পাওয়ার থাকলেই সেটি বক্ররেখা, এটি বক্ররেখা। এখানে তো স্কোয়ার আছে, এটি বক্ররেখা। এটা গুণ করব, আড়াআড়ি গুণ দিলে হবে 2x সমান ওয়াই। এইখানে এক্স এবং ওয়াইয়ের কোনো পাওয়ার নেই, একঘাত। এটি সরলরেখার সঙ্গে। এখন মনে হইতে পারে যে এক্স সমান 1/y, এখানেও তো পাওয়ার নেই, এটিও সরলরেখা। একটু দেখি, এটা গুণ দিলে দাঁড়াবে এক্স ওয়াই সমান 1। আসলে এখানে ঘাত বিবেচনায় আনতে হবে। ঘাত হলে এক্সের ঘাত 1, ওয়াইয়ের ঘাত 1, গুণ করলে এখানে ঘাত হচ্ছে 2, তার মানে এটা দ্বিঘাত সমীকরণ। এটা দ্বিঘাত বোঝাচ্ছে, এটি সরলরেখা হবে না, এটিও বক্ররেখা। তাহলে সরলরেখা চেনার উপায় হলো এক্স ও ওয়াইয়ের কোনো পাওয়ার থাকবে না, পাওয়ার বলতে 1 থাকবে, এটি সরলরেখা। এবারে বার নির্ণয়ের একটি অঙ্ক। এমন কোনো কম্পিটিশনের পরীক্ষা নেই যেখানে এই বারের অঙ্কগুলো আসে না। প্রাইমারি জবেও এই বারের অঙ্ক আসতেছে। তা বন্ধুরা, তোমাদের এটি বাড়ির কাজ থাকবে, অঙ্কটা একটু পড়ে শোনাই। 2200 সালের 10 জানুয়ারি যদি সোমবার হয় তবে ওই সালের 25 এপ্রিল কী বার হবে, এটা আমরা দ্বিতীয় পর্বে শিখেছি। এইটি তোমাদের কাজ থাকলো। এর সঠিক উত্তরটি তোমরা কমেন্ট বক্সে লিখবে। আজকে এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।